কিচ্ছু দেখা যাচ্ছে কোন থেকে আওয়াজ আসছে ছাপটি করে বসে আছে সামনে গিয়ে হাতের সামনে যা পেলাম তারপর কি হলো বলবে তো? তারপর আর কি বলবো রে, কি ছিঁড়ি কাণ্ড, যেই না জড়িয়ে ধরেছি অমনি শুরু হয়ে গেল কোম্পানি আর কেলানি। শূন্যে তুলছে আর 10 হাত দূরে হাজরে আবার শূন্যে তুলছে। আমার হারমোন সব গুলো হয়ে গেল সারা মৃত্যু কুড়ি কথা বলার জায়গা পাওনি। তুমি তোমাকে 10 হাত দূরে চাপিয়ে ফেলে দিচ্ছে। ওটা ঝুমড়ি ছিল না, ছিল তো একটা ক্যাপাসা। আমি তো তোমাকে বলছিলাম আমার ঘরে আসতে, এবার না গোয়াল ঘরে না কথা বলি, এবার ঘরে একদিনের মধ্যে ফিট করে নিজে ফিট করে আমি জানতে পেরেছি আগের জন্মে জন্তু জানোয়ার ছিলাম। আর আমি কেমন ছিলাম শিয়াল, আর তুই ছিলাম মুরগি। কিন্তু আমি তো অন্য কথা জানি রে গুগলু, আগের জন্মে তুই ছিলি শিয়াল আর আমি ছিলাম শিয়ালি। কি বললি? হ্যাঁ, ওই জঙ্গলে ঢিপির ধারে আমি তোর জন্য অপেক্ষা করতাম, আমি তোকে ডাকতাম হুকা হুয়া হুকা হুয়া, আর তোর যদি সারা দিয়ে আমি ছুটে আসতাম হুয়া হুয়া। হ্যাঁ, ওই চাঁদনি আলোয় আমি তোকে নিয়ে নাচতাম গাইতাম। কি গাইতিস রে ঝুমরি? আমার শিয়ালের জন্য আমি ভালোবাসার খেয়াল গাইতাম। একবার গান আমায় দি। তবে আয় যাতে শিয়াল হোক। ওরে আমার রসের নাগর মুখ পোড়া খাচ্ছে আর, ওরে আমার রসের নাগর
শুনবি আর আমার ভালোবাসার খেয়াল তুই শুনবি? ওরে বাবা রে, আর কি আরে তার ঢোকার তাই নেই। তুই শিয়ালে চিনিস না, চিনিস বাঘিনি। কি বললি? বাবা গো, শালা সুযোগ পেলেই আমার শরীরে হাত দিতে যায়, তোর হাত আমি মুচড়ে করে ভেঙে দেবো। এই তখন থেকে আমি তোকে খুঁজছি। আমিও তো কাল রাতে তোকে খুঁজছি বাচ্চা। তোকে না কতবার বলেছি যখন যখন তুই এই বস্তির বাইরে আসবি না, জেল থেকে পালিয়ে আসার পর পুলিশ থেকে হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে। আর খুঁজবে না শুনবি, পুলিশের খাতায় এই বাচ্চা এখন মৃত। বাচ্চা কি বলছিস তুই? হ্যাঁ, সরকারি রিপোর্ট অনুযায়ী জেল ভাঙে পালানোর সময় পুলিশের গুলিতে এই বাচ্চা মারা গেছে। বাচ্চা এই তো, বাচ্চা নতুন করে বাঁচছে, তোর কাছে অনুমতি দিতে এসেছিল ঝুমরি। কি বললি? কি বললি বাচ্চা? নতুন করে বাঁচার জন্য নতুন পরিচয়ে আমার কাছে অনুমতি নিতে এসেছিস? হ্যাঁ রে ঝুমরি, হ্যাঁ। আমি কয়েকটা দিন তোর কাছে ছুটি নিতে চাই। তুই আবার তখন বলছিস, আমি তোর কথা কিচ্ছু বুঝতে পারছি না। আরে শোন, আমি সব গুছিয়ে বলছি। হ্যাঁ, বল। পুলিশের ভয়ে এই দিনের পর দিন বস্তিতে লুকিয়ে থাকতে থাকতে দম যেন আমার বন্ধ হয়ে আসছিল। তারপর হয়তো কাল রাত্রে বুক ভরে মুক্তি নিঃশ্বাস নিতে আমি বস্তি থেকে বেরিয়ে পড়লাম। তারপর? নির্জন অন্ধকারে আমি হেঁটেই চলেছি, হেঁটেই। এই যে শুনছেন? এত রাত্রে নদীর চলে এইভাবে শুনে আছেন কেন? এই যে মশাই, শুনছেন? এই যে, এটা খুন বলে মনে হচ্ছে। উনি তো মনে হচ্ছে বিয়ের রাত্রি ভদ্রলোক খুন হয়েছে। আহারে, কে এমন নিষ্ঠুরভাবে একজনের শিক্ষাকে বুঝে দিল? গলার ফুলের গলাটা এখনো অক্ষত। মানে চন্দনের তীর। একে আমার মতো দেখছে। আমার এই ভেজ কাটারিটা উড়িয়ে দিলে এই ভদ্র চেহারা শুনে আমার চেহারার কোনো তফাৎ থাকবে না। খেলায় মেতে উঠবে পুলিশের খাতায় জড়িত। কাজেই এই ভদ্রকে বক্সে নিয়ে বেশ কিছু টাকা ফায়দা করে নেওয়া যায়। বন্ধু, তার আগে লোকটা সম্বন্ধে তদন্ত করে সঠিক খবর নিতে হবে। কি ওর পরিচয়, কি ওর চাল চরিত্র। আমি বলে নেবো বাচ্চা, কে? খবরদার আমাকে চেনার চেষ্টা করলে আমার হাতে রিভলভার কিন্তু গর্জে উঠবে। কে তুমি? আমি তোমার ছায়া, আয়া, সব সময় তোমাকে আমি অনুসরণ করি। আইনের খাতায় তুমি নিতে বলি, আইনে যুদ্ধে আজ তোমাকে আমার বড় প্রয়োজন। তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছো বাচ্চা। এই যে ভদ্রলোক খুন হয়েছেন, তোমার সঙ্গে তোমার চেহারার অদ্ভুত মিল। তাই আমিও চাই ওই ভদ্রলোকের নকল থেকে ওনার জায়গায় যাও। কিন্তু ওনার সম্বন্ধে না জেনে আমি কেমন করে সেখানে যাব? ওই ভদ্রলোক সম্বন্ধে যা কিছু জানার প্রয়োজন আমি তোমাকে সব জানাবো বাচ্চা। এবং আমার কথা মতো সেখানে গিয়ে সব কাজ করে যাবে। কিন্তু আপনি কে আমি জানতে পারি কি, এবং কি উদ্দেশ্যে আমাকে সেখানে পাঠাচ্ছেন? সেটা এখন নয়, সময় তোমাকে সব করে দেবে। তবে সাবধান, আমার ডিরেকশনের বাইরে যদি সামান্য অসঙ্গত আচরণ করো, আমার রিভলভার থেকে কিন্তু রেহাই পাবে না। এবার বড় বাচ্চা, তুমি
রাজি? আমি রাজি। কি বলছিস তুই বাচ্চা? ঠাকুর? না বাচ্চা না, আমি তোকে কোথাও যেতে দেবো না। আমি তোকে যেতে দেবো না, বাচ্চা। তোর কিছু হয়ে গেলে আমি কেমন করে বাঁচবো? না বাচ্চা না, আমি তোকে কোথাও যেতে দেবো না, কোথাও না। ঝুমরি, এর বলেই বাচ্চার জন্য তোর এত অহংকার না? এই শের যদি শিয়াল হয়ে বস্তি লুকিয়ে পড়ে, এই বস্তির মাঝে তোর বিচ্ছেদ হবে না ঝুমরা? তুই আমাকে খুশি মনে যেতে আমি তো চিরকাল তোর জন্য চলে যাচ্ছি না। আমি তো তোর আমার ভবিষ্যৎ করার জন্য রোজগার করতে যাচ্ছি। এখান থেকে ফিরে এসে আমরা দূরে কোথাও গিয়ে দূর করে সংসার করবো। আর তুই আমার বাধা দিস না জমি, তুই আমার বাধা দিস না। আমি তো একটা ভালো কাজে যাচ্ছি না। তুই আমাকে হাসি মুখে বিদায় দে জমি, হাসি মুখে বিদায় দে। ও সাথী আমাকে ব্যতিব্যস্ত করে মন্দিরের সঙ্গে সরকারের একটা গোপন সম্পর্ক আমি অনেকদিন ধরে আজ করেছি। সঠিক প্রমাণ না পাওয়ায় আমি কোনো ডিসিশন নিতে পারছি না। অপেক্ষা করতে নেই রে প্রমাণ খুঁজতে গিয়ে দেখবেন সারা মৌমাছি সব মধু খাইয়া উড়াইয়া পালাইছে। হ্যাঁ, তার মধ্যে একটা খবর খবর আপনাকে স্ত্রীর সাথে আপনাকে ভাইয়ের অবৈধ প্রেম। মানিক তুমি কি বলছো? তুমি তা দেখো জানি আপনাকে ভাই আপনাকে সংসারে ক্যান্সার আছে না মশাই, যত শীঘ্র পারেন ওইটাকে কাইটা বাদ করে ফেলেন। দেবো ওই ক্যান্সারটাকে বাদ না দিলে আমার সংসারে পচন ধরবে, কত বিক্ষত করে দেবে আমার দাম্পত্য জীবন। তাই আজই আমি একটা ডিসিশন নেব। তার আগে আমাকে কামের দামটা দিয়া দিন রায় মশাই। কামের দাম তাহলে নাকি আপনাকে সত্যই পূর্ণমাসের পোড়াটাকে একেবারে শেষ করে দিয়েছি। সত্যি বলছো? হ্যাঁ স্যার, আর আমি নিজের লোকজন লাগিয়ে তাকে গঙ্গার উত্তাল মুখে ভাসিয়ে দিয়েছি। বলো কি কামছো? এত তাড়াতাড়ি কাজটা শেষ করে ফেললে? এই মালিক কাজে কাম হাতে নেয় তার শর্তে বেশি দিন হয় না রায় মশাই। হ্যাঁ, এবার আমাকে কামের দামটা এই নাও 1 লাখ টাকা। আর একটা কথা, আমাকে এন্টেনা যদি সঠিক বার্তা দেওয়া থাকে খুব অন্য বার্তা খুব শিগগিরই আপনাকে পাঠাবে। দেখি আমার কাছে গেল। আরে আরে ঘাবড়াবেন না, বড় মাছটা কইরা সাইকো ধরো ওর নামে ক্লেম কইরা দিন দে। এর পোলাটারে নিজে গুম কইরা পোলার বউরে ভোগ করে নে পর আমার করতে যা। দারুণ আইডিয়া দিয়ে গেল স্যার। আমার মনে হয় এতে কেসটাকে সম্পূর্ণ উল্টো দিকে ঘুরিয়ে দেওয়া যাবে, আর সেই সঙ্গে দেবীকেও ওখানে বের করে আনা যাবে।
তাহলে আমিও তোমার কথা দিচ্ছি কাঞ্চন, যত শীঘ্র সম্ভব ওই পূর্ণ মাস্টারের কবল থেকে দেরিকে উদ্ধার করে নে, আমি তোমার হাতে তুলে দেবো। আমার পুত্রবধূ বাজারের বন্ধু নয় নাই মশাই, যে আপনি যখন তখন যাত্রার হাতে তাকে তুলে দেবেন। দেখি তুমি এখানে কেন? কাল রাত থেকে আমার পুত্রকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার দৃঢ় বিশ্বাস আপনি ষড়যন্ত্র করে আমার ছেলেকে তুলে নিয়ে গিয়ে কোথাও গুম করে রেখেছেন। আপনার মাথা খারাপ হয়ে গেছে মশাই, নইলে স্যারের নামে এইরকম মিথ্যে ক্লেম করতেন না। মিথ্যে? আপনারা মিথ্যের আশ্রয় নিয়ে এমন আপনার নাটকবাজি এবার বন্ধ করো। নাটকবাজি? হ্যাঁ, নাটকবাজি নয় তো কি? আপনি নিজেই নিজের ছেলেকে গুম করে এখন সাজু সাজতে নাটক শুরু করেছেন। তুমি কি বলছো যুবক? নিজে আমি আমার ছেলেকে গুম করে রেখেছি? হ্যাঁ, আসল সত্যটা এবার আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। আসল সত্য? বেশ প্ল্যান করে তুমি আমার সুন্দরী শিক্ষিতা বোনকে ভুল বুঝিয়ে আপনার হাবাগোবা ছেলেটার সঙ্গে বিয়ে দিয়েছিলে শুধুমাত্র নিজের বাস্তবিক পবিত্রিক চরিতার্থ করার জন্য। এত নোংরা নিজ মনোভাব যে মানুষের হয় তা আমার জানা ছিল না। যে আমার পুত্রবধূ, আমার বংশের পুরো লক্ষ্মী, যার সঙ্গে আমার বাবাও মেয়ের সম্পর্ক, তাকে নিয়ে এমন কুৎসিত মন্তব্য করতে আপনার বিবেকে একটুও বাঁধলো না? বিবেকহীন একটা পশুর কাছে বিবেকের বিচার মানায় না। ওকে পুলিশে দিন স্যার। পুলিশে তো আমি তোমাদের দেব। আমি বেশ বুঝতে পারছি আমার সংসারটাকে তছনছ করবার জন্য তোমরাই ষড়যন্ত্র করে আমার ছেলেকে কিডন্যাপ করেছো। তাই তোমাদের নামে রিপোর্ট করাতে এখনই আমি থানায় চললাম। এই অরূপ রায়কে চোখ রাঙিয়ে আজ পর্যন্ত কেউ অক্ষত অবস্থায় তার সামনে থেকে বেরিয়ে যেতে পারেনি, আর তুমিও তো পারবে না। ওকে ওর ছেলের মতো দড়ি দিয়ে বাঁধো কাঞ্চন। একটা দুর্বল অথর্ব বৃদ্ধকে দড়ি দিয়ে বাঁধবার কি দরকার? ওর জন্য তো আমাদের এই শব্দ হাসি। ওগুলো তোরা কি এনেছি? আমার থালিতে সাজানো আছে তোমার শঙ্কর মাছের চাবুক। আমার থালিতে আছে তোমার পুরনো ছেঁড়া একজোড়া জুতো। জুতো? এসো কাঞ্চন, তুমি তুলে নাও এই শঙ্কর মাছের চাবুক, আর আমি এই ছেঁড়া জুতো মালা ওর গলায় পরিয়ে দিই। আত্মীয়র মর্যাদা তুমি না বুঝিলেও আমি বুঝি দাদা। তাই যাকে তুমি জুতোর মালা পরিয়ে অসম্মান করতে চেয়েছিলে, সেই পিতৃতুল্য মানুষটাকে আমি ফুলের মালা পরিয়ে সসম্মানে বরণ করে দিলাম। বাবা, আমার স্বামীর পাপের প্রায়শ্চিত্ত মেশমশাই, সেই সঙ্গে আমার একটা অসুন্দর অন্ন মনে না করে আমার হাতের এই সামান্য মিষ্টিটাকে আপনার প্রতি আমার স্বামীর অপমানের যোগ্য প্রতিবাদ করতে দিন। মন্দিরা, আরে দুনিয়া বাহ, আর কালোর মাঝে ওকে আলো থাকে, আর এত বড় উদাহরণ উদাহরণ আর কোথায় হয় না। মেশমশাই, দাও তোমার আমার অসুন্দর অন্য হিসেবে নয়, আমি না অন্নপূর্ণার অন্য হিসেবে গ্রহণ করলাম। অন্য মাস্টার, পূর্ণ মাস্টার বলেছে জেলায় বোঝায়, তাই সহজে কোনো পাপ তাকে স্পর্শ করতে পারে না। এখনো বলছি তুমি সাবধান হও, লোকেই নইলে হলেই তোমার ধ্বংস অনিবার্য। বৌদি আর সরববাবু আজ যেটা করলেন সেটা ইচ্ছা করে আমাদের অপমানিত করার জন্যই করলেন। এর একটা বিট আপনি কিন্তু অবশ্যই করবেন স্যার, নইলে ভবিষ্যতে আপনাকে আরো অনেক বেশি অসম্মানিত হতে হবে, এই আমি বলে গেলাম। শয়তানি, তুই আমার
স্বামীর গায়ে হাত তোলার চেষ্টা করলে ওই হাত আমি গুলি মেরে উড়িয়ে দেবো। তুই এসেছিস ভাই, তুই এসেছিস। আরে দিদি, বলেছিলাম না যেদিন তো এই অত্যাচারী স্বামীর মুখোমুখি দাঁড়ানোর যোগ্যতা অর্জন করতে পারবো সেই দিনই এই বাড়িতে আসবো। খুব অবাক হলেন তাই না মিস্টার রায়? যাকে একদিন চোর বলে অপরাধী সাজাতে চেয়েছিলেন তারই সামনে অপরাধীর মতন দাঁড়িয়ে থাকতে খুব লজ্জা পাচ্ছেন তাই না? কিসের অপরাধ আমার? সেটা থানায় গেলেই বুঝতে পারবেন। বধূ নির্যাতনে অপরাধে অ্যারেস্ট করলাম। I am Inspector Moon and you are under arrest. দাঁড়ান, কারোর বিরুদ্ধে কোনো কমপ্লেইন ছাড়া কাউকে অ্যারেস্ট করা যায় না। আমার স্বামীর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। না রে দিদি না, তুই অভিমানের বসে এই অত্যাচারী স্বামীকে বাঁচাতে গিয়ে তুই নিজেকে তিল করে শেষ করে ফেলিস না। তোকে আমি জোরহাত করে অনুরোধ করছি, আমার এই শান্তির সংসারে তুই অশান্তির বীজ ছড়াস না ভাই। তুই এখান থেকে চলে যা ভাই, তুই এখান থেকে চলে যা। আমি চলেই যাচ্ছি রে দিদি, তবে জামানে একটা কথা বলে যাচ্ছি, তোদের মতন মেয়েরা একটু সিঁদুর আর সম্পর্কের লোভে এই সমস্ত অত্যাচারী স্বামীকে পোষায় দিস বলেই আজও এই সমাজে ঘটে চলেছে নির্মম বধূ নির্যাতন আর বধূ খুন। ওদের দুর্বলতার কারণে এই বধূ নির্যাতন নামক শব্দটাকেও আজও এই সমাজ থেকে মুছে ফেলতে পারছি না রে দিদি, ফেলতে পারছি না। আমাকে ক্ষমা করিস ভাই, আমাকে তুই ক্ষমা করিস। এই শয়তানি ভাইকে দিয়ে আমাকে অপমান করিয়ে আবার ন্যাকামো করা হচ্ছে। বল শয়তানি, কেন তুমি আমাকে অপমান করো? আচ্ছা দাদা, বৌদির গায়ে একবার আঘাত করলে তোমার হাত কিন্তু আমি মুচড়ে ভেঙে দেবো। বাহ, চমৎকার! আসল ব্যাপারটা এবার আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। আসল ব্যাপার মানে আমার বউকে আমি শাসন করব, তোর মনে এত ব্যথা লাগে কেন? আমার বউ আমাকে অগ্রাহ্য করে তোর কথাকে বেদ বাক্য হিসেবে মেনে নেয় কেন? তা না বোঝার মতন বোকা আমি নই। কি বলতে চাও তুমি? স্বামীর যে দামি জিনিসটা আজকাল ওর কাছ থেকেই পাচ্ছ। সাইনবোর্ড দাঁড় করিয়ে তারই আড়ালে ওর সঙ্গে নোংরামি করে গোপনে খেদা মোটাচ্ছ। এত নোংরা, এত নীচ তোমার বউ। যাকে মায়ের আসনে বসিয়ে পুজো করি, যার অন্তর থেকে মাতৃস্নেহের সুধা দিয়ে আমি আমার মাতৃহারা ব্যথা ভুলে থাকি, সেই মাতৃসভা বন্ধুকে নিয়ে তুমি আমার দাদা কলঙ্ক নিয়ে আমি আর এখানে থাকবো না। তুমি ফিরে এসো ঠাকুরপো। তোমার দাদা আমাদের সম্পর্ক নিয়ে যাই বলুক না কেন, ঈশ্বর তো জানে তোমার আমার আসল সম্পর্ক কি। তাই আমি তোমাকে জোড়হাত করে অনুরোধ করছি ঠাকুরপো, তুমি যেও না, তুমি ফিরে এসো ঠাকুরপো, তুমি এ বাড়ি ছেড়ে যেও না। তুমি আমাকে বাধা দিও না বৌদি। দাদার মনে দিয়ে আমি সন্ধ্যের বীজ শাখা পোশাকা বিস্তার করেছি, কোনদিকে আমরা কেউ ভালো না বৌদি। ঠাকুরপো, এই ভয়ঙ্কর কিছু ঘটার আগে ঠাকুরপো, আমি এখান থেকে চলে যাচ্ছি। ঠাকুরপো। যাবার বেলায় আর তুমি বাধা দিও না, ভুলে যেও সব স্মৃতি, মনে
ওর